এই ফ্যাসিস্ট ইউনূসের জমানায় বাংলাদেশ সামরিক বাহিনীর অনেক অফিসার, সশস্ত্র বাহিনীর, তারা ঘন ঘন পাকিস্তান যেতেন, পাকিস্তানি অফিসাররা বাংলাদেশে আসতেন, আইএসআই আসতো। সব মিলিয়ে দিল্লি তো একটা ব্যাপার নিশ্চিত হতে চাবে যে ওই সামরিক মহড়ায় বাংলাদেশ থেকে যারা যাবেন তারা কেউ আইএসআই সংযুক্ত নন বা কোনো জঙ্গি কানেকশন তাদের নেই। কিন্তু যেহেতু ঢাকা এই তালিকাটা দেয়নি, কেন দেয়নি সেটা আমি জানি না, এই কারণে ঢাকাকে ওই সামরিক মহড়ায় রাখা হয়নি। তালিকা দেয়নি এবং সামরিক মহড়া রাখা হয়নি, খুব সহজ একটি হিসেব আপনি দিলেন, কিন্তু মানে এটির কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, যেখানে 11টি দেশ এই মহড়ায় যুক্ত রয়েছে এবং আহ, বাংলাদেশ সেখানে নেই, এটির কি আসলে কোনো ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা আছে নাকি নেই? নেই যেমন আমরা বিশ্বকাপে খেললাম না, তাতে আমাদের কিছু গেল এলো না, এটি আমাদের সাবেক উপদেষ্টাদের কারো কারো মন্তব্য। তো বিষয়টি কিরকম? আর সামরিক মহড়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যখন এই 24-এর কথিত অভ্যুত্থানের পর ইউনূসের দুর্বৃত্তপনার কারণে ভারতের সাথে আমাদের সম্পর্ক একদম তলানিতে না, তলানির নিচে চলে গেছে, যাকে আমরা বলি যে -0 ডিগ্রিতে চলে গেছে। এই সামরিক মহড়ায় বাংলাদেশের অংশগ্রহণ না করা, এটার মাধ্যমে একটা বার্তা বিশ্বেও যাবে যে বাংলাদেশকে ভারত বুঝি বাদ দিয়ে দিয়েছে, বা বাংলাদেশ হয়তো এটায় অংশগ্রহণ করেনি। তো এটা যেভাবেই যান, ভারত বাদ দিয়ে দিয়েছে বা বাংলাদেশ যায়নি, এটা এটা দীর্ঘমেয়াদী, এটা খুব ভালো কিছু ফল বহন করবে না। আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সশস্ত্র বাহিনী কিন্তু বর্তমানে দুটা কারণে আমাদের জন্য ইম্পর্টেন্ট। একটা হলো যে তারা সার্বভৌমত্ব রক্ষা করবেন, অন্যদিকে আমাদের এই সশস্ত্র বাহিনী কিন্তু একটা বিশাল বৈদেশিক মুদ্রা অর্জন করে, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বিভিন্ন জায়গায়, তার মানে একটা গ্লোবাল ইমেজ। তো আমাদের সশস্ত্র বাহিনীর যে গ্লোবাল ইমেজটা আছে, এটা কিছুটা হলেও তো বাধাগ্রস্ত না হলো ক্ষুণ্ণ হবে, নষ্ট হবে, এটা তো সত্যি। এখন সব মিলিয়ে আমি যদি বলি যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর, যখন 17 ফেব্রুয়ারি এই সরকার, বিএনপি সরকার দায়িত্ব নিল বা সরকার গ্রহণ করলো বিএনপি, তখন যে একটা নতুন বাতাস বইছিল, যে এখন বুঝি সেই দুর্বৃত্তপনা, জঙ্গি দের উত্থান ইত্যাদি এসব শেষ হয়ে গেল, নতুন আর একটা অধ্যায়ের সূচনা হলো। কিন্তু অধ্যায়টার সূচনা দুঃখজনক ভাবে বা দুর্ভাগ্যজনক ভাবে আসলে হয়নি। আমরা হয়তো আবারও সেই পাকিস্তানপন্থী পথে হাঁটছি, আমরা আবারও ভারত বিদ্বেষী পথে হাঁটছি। আর যখন এই ভারত বিদ্বেষী পথে এখন হাঁটছি, মানে এই মুহূর্তে যখন আপনার সঙ্গে কথা হচ্ছে একটা আহ বা সোয়া একটা এরকম সময় ঢাকায়, তো এই সময়ে পশ্চিমবঙ্গ যে নির্বাচন, সেটার কিন্তু ফলাফল আসতে শুরু হয়েছে। এবং এই মুহূর্ত পর্যন্ত সর্বশেষ ফলাফলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস, তারা পেয়েছে, তারা এগিয়ে আছে 71টা আসনে, 71 অথবা 72টা আসনে, এটা ফ্লাকচুয়েট করছে। আর বিজেপি বিজেপি তারা 134 আসনে এগিয়ে আছে, একদম স্টেবল। আর বামপন্থীরা কোনো আসন এখন পর্যন্ত এগিয়ে নেই। এখন তো বিজেপি দিল্লি যে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার, সেই সিদ্ধান্তই রাজ্য সরকারের। এবং বিজেপির যে এজেন্ডা গুলো, যে পশ্চিমবঙ্গে তারা বলে আসছে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ইনফিল্ট্রেটার ইনফিল্ট্রেটার তারা প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে, তারা বলে আসছে ওখানে প্রচুর বাংলাদেশি আছে। তো কাজেই সব মিলিয়ে একদিকে যেমন আমরা বাদ পড়ে গেলাম এই সামরিক প্রহরা থেকে, দ্বিতীয় ভাবে একটা বড় ধরনের চ্যালেঞ্জ বিএনপি সরকারের জন্য আসতে যাচ্ছে। এবং বিজেপি সরকার গঠন করাতে বিজেপির সঙ্গেই যদি আমাদের সম্পর্কটা না থাকে, মানে ভারত সরকারের সাথে, তাহলে সব মিলিয়ে আমি মনে করি একটা খুব কঠিন চ্যালেঞ্জ আসতে যাচ্ছে আমাদের জন্য। না, কিন্তু বিজেপির সঙ্গে কেন সম্পর্ক থাকবে না, কেন আপনি আশঙ্কা করছেন? আমরা দেখছি যে দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজীকরণ হচ্ছে, বিশেষ করে ভারতের ভিসা চালু হতে যাচ্ছে কয়েকদিনের মধ্যে পুরোদমে। আমরা দেখলাম যে ভারত থেকে ডিজেল আমদানি হচ্ছে, তেল আমদানি হচ্ছে, সম্পর্ক তো আগের চেয়ে ভালো। তাহলে আপনার এই আশঙ্কাটার কারণ কি? দেখুন, এই আপনার এই কথাগুলো একেবারেই সঠিক।
তেমনি ভাবে মনে রাখতে হবে যে নতুন যে ভারতীয় রাষ্ট্রদূত আসছেন দীনেশ ত্রিবেদী, হুম, এতকাল ভারত কিন্তু টোটাল ট্রেডিশন ব্রেক করে একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাটের জায়গায় একজন পলিটিশিয়ানকে পাঠাচ্ছে, এবং দীনেশ ত্রিবেদী বিজেপির নেতা, মন্ত্রী ছিলেন। তার চাইতেও বড় কথা, তিনি তার আগে তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীও ছিলেন, হুম, এবং হুম, মমতার সঙ্গে বিরোধ হওয়ার কারণে উনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে আসেন। তার মানে ঢাকায় যিনি ভারতের হাইকমিশনার আগামী সপ্তাহে আসবেন, কট্টর মমতা ব্যানার্জি বিরোধী, হুম, আরো সহজ করে বললে কট্টর বিজেপি পন্থী। এখন আপনি যেটা বললেন যে ডিজেল পাঠাচ্ছে বা ভিসা খুলে যাচ্ছে, ভারতের পক্ষ থেকে তো চাচ্ছে যে এই সম্পর্কটা আবার স্বাভাবিক হোক, কারণ এটা ভারতের নিজের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থেই তাদেরকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। তা না হলে বাংলাদেশে যদি সম্পর্ক না থাকে, এবং ইউনুসের দুর্বৃত্ত বনার কারণে বাংলাদেশে যেভাবে সন্ত্রাসীদের উত্থান হচ্ছিল, জঙ্গিদের উত্থান হচ্ছিল, তো এই সমস্ত উত্থানের টার্গেট তো ভারত। তো ভারত তো চাইবেই না যে আবারও এখানে তার একদম ধারের কাছে একটা পুরো পাকিস্তান তৈরি হোক, বা ওইরকম একটা হুম, হোস্টাইল সিচুয়েশন। এখন তেল দিচ্ছে, ভিসা খুলছে, সবই ঠিক আছে, কিন্তু সম্পর্কটা তো দ্বিপাক্ষিক। এক পক্ষ সবই দিচ্ছে, আমি কি করছি বিপরীতে? আমি তো বিপরীতে যদি ঠিক উল্টোটা করি, তাহলে তো আসলে শেষ পর্যন্ত এই 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 এই- এটার ফল আমরা পাবো না, বা খুব বাজে একটা ফল আসবে। আর একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে এই ভারতেই কিন্তু শেখ হাসিনা এখনো অবস্থান করছেন, হুম, হুম। এবং ভারত কিন্তু শেখ হাসিনাকে কোনো কিছুর বিনিময় ফেরত দিবে না। এটা কোনো প্রশ্নই ওঠে না, যারা বলেন এগুলো মিথ্যা কথা। কিন্তু কেন ঠিক আছে। যেটা শোনা যাচ্ছিল যে ভারতের পক্ষ থেকে বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমন একটি মেসেজ দেওয়া হয়েছে শেখ হাসিনাকে, যে তাকে অন্য কোনো তৃতীয় রাষ্ট্রে চলে যেতে হবে, বা বিশেষ করে কাতারে তাকে পাঠিয়ে দিতে চায়, বা তারা রিফাইন্ড আওয়ামী লীগ করুক, এরকম নানান ধরনের কথা শোনা যাচ্ছে। এবং এই যে কথাবার্তাগুলো শোনা, এবং যদি পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সরকার গঠন করে, যদিও পশ্চিমবঙ্গের সাথে আওয়ামী লীগের রাজনীতি এগুলো মিলানো যাবে না, তারপরও যেহেতু একেবারে আমাদের সীমান্তের পাশে, যেহেতু বিজেপি সরকারের আশ্রয়ে শেখ হাসিনা রয়েছেন, এই সবকিছু মিলিয়ে কি নতুন কোন সমীকরণ দাঁড়াতে পারে? আপনার কি মনে হয়? প্রথমত হলো, ভারতের কাছে এমন কোন প্রস্তাব কেউই দেয়নি যে শেখ হাসিনাকে কাতার পাঠিয়ে দিন। আর আচ্ছা। শেখ হাসিনাকে কাতার পাঠিয়ে দেওয়ার যে ফর্মুলাটা যারা প্রচার করছেন, তা কাতার কেন শেখ হাসিনাকে দেবে? কাতারের সঙ্গে তো শেখ হাসিনার কোনো ঐতিহাসিক সম্পর্ক নেই। দ্বিতীয়ত হলো, কাতার এমন একটা দেশ যার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী সম্পর্ক, সেখানে মার্কিন ঘাঁটিও আছে। তো আপনি এটা যদি কাতার না বলে অন্য কিছু বলতো কেউ, হয়তো আমরা এটা বিশ্বাস করতাম। কাতার কেন নিবে শেখ হাসিনাকে? কোনো কারণ নেই। তো ভারতের কাছে এরকম কোনো অনুরোধ যায়নি, আমি এটা দায়িত্ব দিয়ে বলছি। আর দ্বিতীয়ত হলো যে রিফাইন্ড আওয়ামী লীগ, এটা তো আওয়ামী লীগের পক্ষ থেকে আমেরিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এমনকি নয়াদিল্লিতে যে মার্কিন রাষ্ট্রদূত আছেন, সার্জিও গোর, যিনি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু, তার সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে রিপিটেডলি অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে, এবং উনি বলেছেন যে অ্যাপয়েন্টমেন্ট দিতে হলে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ হলে উনি অ্যাপয়েন্টমেন্ট দিবেন। তার মানে ওয়াশিংটন বা মার্কিন ডিপ স্টেট, তারা এখনো তাদের সেই মাইনাস টু ফর্মুলার অংশ হিসেবে তারা শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ চাচ্ছে। তা ওরা ভালো করেই জানে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগ হয়, যেমন একটা মাথাবিহীন একটা দেহের যে অবস্থা, আওয়ামী লীগের একই অবস্থা হবে। তো ওয়াশিংটন চাইছে আওয়ামী লীগ যেন মুসলিম লীগ হয়ে যায়, বা আরো কোনো কিছু হয়ে যায়, যেখানে এর কোনো অস্তিত্ব থাকবে না। হুম, ষড়যন্ত্র চলমান। তো আমি শব্দটা উচ্চারণ করেছি -2। তো আপনি বলবেন যে এখানে তো -1, শেখ হাসিনাকে বাদ দিলে -1, আসলে -2। কিভাবে? যে আজকে এই মাসের 4 তারিখ, বিএনপি সরকারের এখন 3 মাস পূরণ হতে আর মাত্র কয়েকদিন বাকি আছে। হুম, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এত দ্রুততম সময়ের মধ্যে, মাত্র 3 মাস সময়ের মধ্যে, কোন সরকার বা কোন ক্ষমতাসীন দল এত অজনপ্রিয় হয়ে যাচ্ছে, হাস্যকর হয়ে গেছে,
এরকম কিন্তু নজির নাই। আওয়ামী লীগ 2009 সালে যখন নির্বাচনে জিতলো, বিএনপি যখন 91 সালে জিতলো, 96-তে আওয়ামী লীগ জিতলো, 2001-এ বিএনপি জিতলো, 3 মাস কিন্তু মধুচন্দ্রিমা সময় ছিল। তখন কিন্তু ওই সময়টাতে কোনো ফেইলিয়ার ছিল না। কিন্তু বিএনপি তো এই যে বললাম যে 3 মাস পূরণ করতে যাচ্ছে কয়েকদিন পর। তো আপনাকে আমি বিনয়ের সাথে যদি প্রশ্ন করি যে বিএনপি সরকারের অর্জনটা কি? 3 মাসে কোনো অর্জন নেই। অর্জন যদি বলেন তাহলে 14টা বোয়িং কিনেছে, 45,000 কোটি টাকা খরচ করে আমাদের অর্থনীতির মেরুদণ্ড ভাঙা। তারপরে অনেক কিছু হচ্ছে যেটা বিএনপির ভাষায় অজনপ্রিয় সিদ্ধান্ত। তো এই এখানে কি অজনপ্রিয় বিএনপি কোনো দায় আছে? বিএনপি তো সবেমাত্র 2.5 মাসের একটি শিশু নতুন সরকার হিসেবে, এবং যা কিছু পাচ্ছে সব উত্তরাধিকার সূত্রে পাচ্ছে কিনা, ডক্টর ইউনূস যা করে গেছে মার্কিন চুক্তি সেইগুলোর ঘানি টানতে হচ্ছে, অথবা যে বৈশ্বিক যে সংকটটি ইরান যুদ্ধকে কেন্দ্র করে তার একটি প্রভাব আছে অর্থনীতিতে। এখানে বিএনপি যদি ফেলিওর হয়ে থাকেও তাতে তার দায় কতটুকু, অথবা তার কিছু করার ছিল কিনা আসলে? বিএনপি শিশু না। বিএনপি এর আগে, না, এই সরকার তো 2.5 মাসের শিশু এই মুহূর্তে। আমি বলি বিএনপি এই এর আগে 2বার রাষ্ট্র পরিচালনা করেছে, এবং এই সরকারে তারেক রহমান সাহেব ছাড়া অধিকাংশ মন্ত্রীরাই এর আগেও মন্ত্রী ছিলেন। ওনারা ভীষণভাবে অভিজ্ঞ লোক। আপনি বরঞ্চ বলতে পারেন যে বিএনপি যে ওর যে স্ট্র্যাটেজি, যে পলিসি, সেই পলিসিতে ভুল করছে। ভুল করার কারণে বিএনপি, আমি যেটা বলছি, 3 মাসেই ধাক্কা খেয়ে গেছে। এবং সেই ভুলগুলো হলো যে ইউনূসের করে যাওয়া যে দেশ বিরোধী চুক্তি, গোলামী চুক্তি, বা আরো যে অনেক কিছু, সেটাকেই যে আবার গ্রহণ করে নেয়া। ইউনূস করেছে, তার মাথায় যে একটা ভয়ঙ্কর বোঝা ছিল যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান, হামের টিকা সংগ্রহ না করা, অর্থনীতিকে ধ্বংস করে দেয়া, আমেরিকার সঙ্গে গোলামী চুক্তি করা, এই সমস্ত বোঝাটা ইউনূস কুকৌশলে বিএনপির মাথায় চাপিয়ে দিয়েছে। আর বিএনপিও সুবোধ বালকের মতো ললিপপ চুষছে আর ওই বোঝাটা মাথায় নিয়ে আছে। আর বিএনপি ভাবছে হয়তো যে ইউনূস তাদের মুরব্বী, অভিভাবক না কিন্তু মুরব্বী। কিন্তু এই মুরব্বী যে কত ভয়ঙ্কর মুরব্বী, সেইটা বিএনপি খুব তাড়াতাড়ি টের পাবে। কারণ আপনি দেখছেন চারপাশের নমুনা যে ইউনূসের, আপনার এই মানচিত্র চ্যানেলের অনুষ্ঠান আমি বলেছিলাম যে ইউনূসের লোকজনেরা আবার কথা বলতে শুরু করেছে। আপনি জানেন যে ইউনূসের একদম ভীষণ বিতর্কিত উপদেষ্টারা পোস্ট দেওয়া শুরু করেছেন, ঘন ঘন পোস্ট দিচ্ছেন, সাফাই গাচ্ছেন নিজেদের। তো ওনাদের একটা প্রস্তুতি বোঝা যাচ্ছে, নীরব প্রস্তুতি আবারও ক্ষমতায় ফিরে আসার। ইউনূসের একটা নীরব প্রস্তুতি আছে ক্ষমতায় ফিরে আসার। এই জন্য সে যা কিছু করছে, বিএনপিকে যত দ্রুত অজনপ্রিয় করে ফেলা যায়। আর ইউনূসের সঙ্গে যে চালিকা শক্তি জামায়াতে ইসলামী এবং 71-এর পরাজিত শক্তি রাজাকার, আল বদর, ওরা সবাই এখন ইউনূসের সঙ্গে জোট বেঁধে আছে। বিএনপি যদি মনে করে থাকে যে 5 বছরের জন্য নির্বাচন হয়েছে, 5 বছর পর যা হওয়ার হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। শেখ হাসিনা 2024 সালেও নির্বাচন জিতেছিল, সেই নির্বাচনটা একপাক্ষিক ছিল, এবং 2026-এর নির্বাচনটাও একপাক্ষিক ছিল। তো কাজেই ওই একপাক্ষিক নির্বাচনের পর জানুয়ারির 5 তারিখের নির্বাচনে শেখ হাসিনাকে আগস্ট মাসের 5 তারিখে কিন্তু দেশ থেকে চলে যেতে হয়েছে। কাজে বিএনপিকে মনে রাখতে হবে যে শেখ হাসিনার মতন একজন মানুষ, যিনি বাংলাদেশে অনেক অনেক ভালো কাজ করেছেন এবং 17 বছরের পুরনো একজন শাসক, উনি টিকতে পারেন নাই। 6 মাসও 7 মাস টিকতে পারেন নাই। সেখানে বিএনপি মাত্র 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করেছে, একপাক্ষিক নির্বাচনে, এবং খুবই বিতর্কিত একটা নির্বাচনে। চারপাশে এখন যে আবহ, হ্যাঁ, জি বলুন। চারপাশে এখন যে আবহ দেখছেন যে সুপ্রিম কোর্টের নির্বাচনে আওয়ামী লীগের ক্যান্ডিডেটদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। মানে বিএনপি হয়তো ধরেই নিয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগের যদি 5 কোটি 6 কোটি ভোটারও থাকে, এদেরকে মৃত ধরে নিতে হবে, নিহত অথবা মৃত। তো এইটা তো আসলে বাস্তবতা না, বাস্তব না। বিএনপির জন্য এখন যে বিএনপি যাদেরকে মিত্র ভাবছে, বিএনপির অবস্থা হয়েছে সিরাজউদ্দৌলার মতো। সিরাজউদ্দৌলা যাদেরকে বন্ধু ভেবেছিল, আত্মীয় ভেবেছিল, আপনি জানেন সেই পলাচির ইতিহাস, তারাই সিরাজউদ্দৌলার পতন ঘটিয়েছিল। আজকে তারেক রহমান সাহেব যাদেরকে আত্মীয় ভাবছেন, পরমাত্মীয় ভাবছেন, মিত্র ভাবছেন,
তারাই সময় মতো ওনার পিঠে ছুরিটা বসিয়ে দিবে। আর এই ছুরিটা বসানোর নেতৃত্ব দিবে মোহাম্মদ ইউনূস। বিএনপি যদি আজই এক্ষুনি তার ভুলগুলো সংশোধন না করে, তাহলে বিএনপির জন্য সামনে অনেক খারাপ সময় আসন্ন। আমরা শেষ তার আগে একটা রেলিভেন্ট কোশ্চেন করতে চাই আহ, আওয়ামী লীগ প্রসঙ্গে। আপনি বলছেন যে আওয়ামী লীগ নেতারা নয়াদিল্লিতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার চেষ্টা করছিল বা অ্যাপয়েন্টমেন্ট পায়নি। কেন অ্যাপয়েন্টমেন্ট পায়নি সেটিও আপনি বলেছেন যে শেখ হাসিনাকে মাইনাস করার পূর্ব শর্তে তারা বসতে চান। আওয়ামী লীগ কি চায় যুক্তরাষ্ট্রের কাছে? এমন কোনো কিছু আপনার কাছে কোনো মেসেজ আছে কিনা? কাজে আমেরিকার স্থায়ী কোনো পলিসি নেই। আমেরিকার পলিসি হলো আমেরিকার সুবিধা কার কাছ থেকে আসবে। তবে শেখ হাসিনা যেহেতু অতীতে আমেরিকাকে অনেক কিছু দেননি, যেমন এখানে সামরিক ঘাঁটি করা বা এই সমস্ত কিছু, আমি জানি না যে রাজনীতির বাস্তবতার কারণে বা অন্য যে কোনো কারণে শেখ হাসিনাই যদি আমেরিকাকে সেই ছাড়গুলো দিয়ে দেন যে ছাড়গুলো বিএনপি দিচ্ছে, তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতির আহ, ভবিষ্যৎটা খুব গোলমেলে হবে, নাটকীয় হবে এবং অনেক না, কিছু অনেক সময় ঘটবে। আমার শেষ যে বিষয় জানতে চাওয়া, যে মার্কিন রাষ্ট্রদূত যিনি নয়াদিল্লিতে আছেন, নয়াদিল্লিতে নিযুক্ত, তার কাছে কেন ধর্ণা দিতে হচ্ছে? মার্কিন স্টেটের কি আর কোনো কেউ নেই যার কাছে আওয়ামী লীগ দেন দরবার করতে পারে? না, সার্জিও গোর তো এই অঞ্চলের প্রধান, আচ্ছা, এবং সার্জিও গোর সেই সেই ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ বন্ধু। কাজে সার্জিও গোর তো এটা সিদ্ধান্তটা উনি নেবেন, ওনার উপরেই তো এই দায়িত্বটা, কাজে ওনাকেই ধরতে হবে। আর আওয়ামী লীগের ওয়াশিংটনে বা ক্যাপিটল হিলে লোকজন কেউ আছে কিনা, তো আমি এইভাবে বিনয়ের সাথে বলতে চাই যে আওয়ামী লীগের আসলে কেউ কোথাও আছে কিনা আমি তো জানি না। এত বড় একটা রাজনৈতিক দল, তার তো একটা মুখপাত্রও নাই, তাই না? কিন্তু আওয়ামী লীগ যে সার্জিও গোরকে অ্যাপ্রোচ করেছে এটা সঠিক, কারণ উনি এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত, ওনার মাধ্যমেই যেতে হবে কোথাও গেলে। কিন্তু সার্জিও গোরের শর্ত হলো হাসিনাকে বাদ দিতে হবে। আর আওয়ামী লীগ তো হাসিনাকে বাদ দিয়ে কিছু করবে না। কিন্তু আমার মনে হয় যে আওয়ামী লীগ এই মুহূর্তে, আজকে থেকে 3 মাস আগের আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগ এক না। আওয়ামী লীগ অনেক স্বস্তিদায়ক অবস্থায় আছে, কারণ আওয়ামী লীগ দেখছে, আমরাও দেখছি যে বিএনপি ফেল করছে, এবং বিএনপি খুব অচিরেই ফেল করবে, এই সরকারটা মুখ থুবড়ে পড়বে। কিন্তু এই কারণে ফেল করলে তো ডিপ স্টেটের প্রতিনিধিদের ক্ষমতায় আসার কথা, মানে সমীকরণ অনুযায়ী। সেক্ষেত্রে হ্যাঁ, বিএনপি আওয়ামী ফেল লীগের ক্ষতি করলে হওয়ার কি আছে? বিএনপির ফেল করলে তো ডিপ স্টেটের লোকেরা আবার রিটার্ন করবে, আমি যেটা বলছি। হুম, আওয়ামী লীগের খুশি হওয়ার কারণ হলো যে আমিও পেলাম না, তোমাকেও দিলাম না, ব্যাপারটা এমন। আর বিএনপির একটু শিক্ষাও হবে যে এই ইউনুসের সাথে মিশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এটা করে ওটা করে পরিণতিতে তাদেরও একই পরিণতি বরণ করতে হবে। বরং তো আমি মনে করি যে বিএনপির মধ্যে যদি একজনও বিচক্ষণ লোক থাকেন এবং যিনি সাহস করে সত্যি কথাটা তারেক রহমানের সামনে বুকের উপর বলতে পারেন, তাহলে ওনার বলা উচিত তারেক রহমানকে যে এনাফ ইজ এনাফ। এখন আর ওর প্রেসক্রিপশন শোনা যাবে না, আমরা আমাদের প্রেসক্রিপশনে চলবো। বাংলাদেশের রাজনীতিতে ঐতিহ্যবাহী দুটোই দল, বিএনপি এবং আওয়ামী লীগ, আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। এতে তারেক রহমানের উপর চাপ কমবে। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসলে জামাতে ইসলামের ব্লাড প্রেশার বেড়ে যাবে, এনসিপি কে খুঁজেও পাওয়া যাবে না, দেখবে যে ওরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে যাবে বিভিন্ন রোগ নিয়ে। কাজে বিএনপির জন্য এখন, যে আমি যদি বলি অক্সিজেন, সেই অক্সিজেনটাই আওয়ামী লীগ। এই দুই দল একখানে হলে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারবে, বাংলাদেশকে টিকিয়ে রাখবে এবং বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে পারবে।